হ্যালো স্টুডেন্টস, আমি তোদের সুরাজ স্যার। কে লার্নিং ক্যাম্পাস কিংবা কেএলসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি পড়াবো ক্লাস 10-এর জীবন বিজ্ঞান। আজকে জিব্বারেলিন হরমোন সম্পর্কে পড়াবো। জিব্বারেলিন হরমোন অর্থাৎ ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের 5 নাম্বার লেকচার। কি পড়াচ্ছি? জিব্বারেলিন হরমোন সম্পর্কে। তো শুরু করছি। এখানে দেখ যে কয়েকজন জাপানি বিজ্ঞানী ধান গাছের অতীব দীর্ঘাকৃতির অনুসন্ধান করতে গিয়ে ব্যাকানা রোগের কথা উল্লেখ করে। এবার দেখ, ধান গাছ কি হয়? সরু হয়, সরু কিংবা লম্বা হয়, তাই তো? ধান গাছ সরু কিংবা লম্বা হয়, মোটা হয় না। আমরা জানি বা তোরা জানিস যে ধান গাছ সরু বা লম্বা হয় কিন্তু মোটা হয় না। এবার কয়েকজন জাপানি বিজ্ঞানী এটা রিসার্চ করতে লাগলো যে ধান গাছ সরু হচ্ছে কিন্তু মোটা হচ্ছে না কেন। তো এটার কারণ জানতে গিয়ে খোঁজ পায় ব্যাকানে রোগের। ব্যাকানে রোগ। তাহলে কয়েকজন বিজ্ঞানী ধান গাছ সরু কেন হচ্ছে এটার কারণ জানতে গিয়ে কোন রোগের খোঁজ পায়? ব্যাকানি রোগের। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ব্যাকানি রোগ কোন গাছের ক্ষেত্রে হয়? ধান, গম, ভুট্টা না অন্য কোনো উদ্ভিদ? তাহলে উত্তর কি হবে? ব্যাকানি রোগ ধান গাছের ক্ষেত্রে হয়। তাহলে এটা প্রথম পয়েন্ট ক্লিয়ার। নেক্সট, যে একজন বিজ্ঞানী আছে যার নাম কুরোসাওয়া। বিজ্ঞানীর নাম কি? কুরোসাওয়া। কুরোসাওয়া বলছে যে ধান গাছের বৃদ্ধি হয়। কুরোসাওয়া বলছে ধান গাছের তো বৃদ্ধি হয়, কিন্তু এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে জিব্বারেল্লা ফুজিকোরাই নামক ছত্রাক। তাহলে প্রশ্ন এখান থেকে নেক্সট, তাহলে প্রশ্ন, ধান গাছের বৃদ্ধি হয় বা ধান গাছ লম্বা হয় এটার জন্য দায়ী কে? জিব্বারেল্লা ফুজিকোরাই নামক কি ছত্রাক। তাহলে প্রশ্ন, ধান গাছের বৃদ্ধির জন্য কে দায়ী? ভাইরাস না ব্যাকটেরিয়া না ছত্রাক? উত্তর কি হবে? ছত্রাক। ধান গাছের বৃদ্ধির জন্য যেই ছত্রাক দায়ী সেই ছত্রাকের নাম কি? জিব্বারেল্লা ফুজিকোরাই। তো বিজ্ঞানী কুরোসাওয়া এটা লক্ষ্য করেছে যে ধান গাছের যে বৃদ্ধি হচ্ছে এটার জন্য একটা ছত্রাক দায়ী, আর সেই ছত্রাকের নাম কি? জিব্বারেল্লা ফুজিকোরাই। সেকেন্ড পয়েন্টে ওটাই লেখা আছে। এবার এই জিব্বারেল্লা ফুজিকোরাই থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়, বা এই জিব্বারেল্লা ফুজিকোরাই থেকে আলটিমেটলি কি পাওয়া যায়? হরমোন পাওয়া যায়। আর সেই হরমোনের নাম জিব্বারেলিন। সেই হরমোনের নাম জিব্বারেলিন। এমনি করে ভাব, বিজ্ঞানী কুরোসাওয়া লক্ষ্য করছে যে ধান গাছের বৃদ্ধি হচ্ছে, এটার জন্য দায়ী কে? জিব্বারেল্লা ফুজিকোরাই নামক ছত্রাক। আর এই জিব্বারেল্লা ফুজিকোরাই নামক ছত্রাক থেকে কি পাওয়া যাচ্ছে? হরমোন পাওয়া যাচ্ছে। সেই হরমোনের নাম কি? জিব্বারেলিন। এই কথাগুলো এখানে লেখা আছে। এখানে লেখা আছে ইয়াবুতা আর হায়াসি ওই জিব্বারেলিন হরমোন খোঁজ করেছে এই ছত্রাক থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি পড়বে?
যে ধান গাছ শুরু হয়, শুরু কেন হয় এটার পরীক্ষা করতে গিয়ে কোন রোগের খোঁজ পাওয়া গেছে? ব্যাকানি রোগ। তাহলে প্রশ্ন, ব্যাকানি রোগ কোন গাছের ক্ষেত্রে হয়? ধান গাছের ক্ষেত্রে। তারপরে মাঠে এলো বিজ্ঞানী কুড়োসুয়া, ও বলছে ধান গাছের বৃদ্ধি হয় কিসের জন্য? বৃদ্ধি হয় ছত্রাকের জন্য। সেই ছত্রাকের নাম কি? জিব্বারেল্লা ফুজিকোড়াই। জিব্বারেল্লা ফুজিকোড়াই থেকে হরমোন পাওয়া যায়, সেই হরমোনের নাম কি? জিব্বারেলিন। এবার কোন বিজ্ঞানী হরমোনটা আবিষ্কার করেন সেইখানে নাম দেওয়া আছে, ইয়াবুতা আর হায়াসি। ঠিক আছে, কুরোসোয়া ছত্রাকের খোঁজ করেন। আশা করছি এই 3টা পয়েন্ট হয়ে গেছে। এইবার এমনি করে ভাব যে জিব্বেরেলিন হরমোন, জিব্বেরেলিন হরমোন টোটালে 136টার মতো আছে। কটার মতো আছে? 136টার মতো আছে। এমনি করে ভাব যে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত জিব্বারেলিন হরমোনের সংখ্যা কতটা পাওয়া গেছে? 136টা। 136টার মধ্যে মেন 3টা জিব্বারেলিন হরমোন হচ্ছে GA1, GA2 আর GA3। আর এই 3টার মধ্যে GA3টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখ, এখন পর্যন্ত জিব্বারেলিন হরমোনের সংখ্যা 136। 136টার মধ্যে জিব্বারেলিক অ্যাসিড 1, জিব্বারেলিক অ্যাসিড 2, জিব্বারেলিক অ্যাসিড 3, এই 3টা ইম্পর্ট্যান্ট। এই 3টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? GA3। এখানে ওটাই লেখা আছে। এখানে হবে 1, 2, 3। আশা করছি এই স্লাইডটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট, তোরা ভালো করে শুনবি আর বুঝবি, ঠিক আছে? তাহলে একবারেই বুঝে যাবে, এটা আশা করছি। এখানে জিব্বারেলিন হরমোনের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে যে জিব্বারেলিন হরমোন কাকে বলে। এই সংজ্ঞাতে কি কি দেওয়া আছে, কাজ দেওয়া আছে, আর কোথায় কোথায় থাকছে সেটা দেওয়া আছে। বলছে পরিপক্ক বীজে, উদ্ভিদের কাঁচা বীজে নয়, পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা গাছ মানে যেই গাছটা সদ্য জন্মালো বা জন্মেছে, বীজপত্র মানে বীজের পাতা, মুকুল, এগুলোতে থাকছে। কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? টার্পিনয়েড গোষ্ঠীর। অম্ল মানে কি? আম্লিক। কি করছে? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে, মানে উদ্ভিদকে বড় করছে। বীজের সুপ্তদশা ভঙ্গ করছে, উদ্ভিদের ফুল ধারণে সাহায্য করছে, তাকে জিব্বারেলিন হরমোন বলে। অর্থাৎ ডেফিনেশনে কাজ লেখা আছে, অবস্থান লেখা আছে, ওগুলা লেখা আছে। তোরা ডেফিনেশনটা পড়ে নিবি এখান থেকে। এই ডেফিনেশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে? অনেক রকমের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এখান থেকে এটা দিতেই পারে যে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো যেই উদ্ভিদ হরমোনটা টার্পিনয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে উত্তর কি হবে? জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিন টার্পিনয়েড গোষ্ঠীর মধ্যে থাকছে। এবার দেখ, জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম। তো জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, সংক্ষেপে কি বলতে পারি? GA। তোরা আরো পড়েছিস অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম কি ছিল? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম কি? জিব্বারেলিক অ্যাসিড। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
তাহলে জিব্বারেলিনের রাসায়নিক নাম হোক কিংবা অক্সিনের রাসায়নিক নাম হোক, যেটাই আসুক তোরা যাতে লিখে আসতে পারিস। নেক্সট, জিব্রেলিনের রাসায়নিক সংকেত, মানে এখানে দেখ জিব্রেলিনের মধ্যে কি কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কি থাকছে না, নাইট্রোজেন। আমি কি বলেছিলাম, ভালো করে দেখ, হরমোনের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এখানেও আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন এখানেও আছে, এখানে কি নেই, নাইট্রোজেন নেই, এখানে কি আছে, নাইট্রোজেন আছে। এরকম নাইট্রোজেন যুক্ত হরমোনের উদাহরণ হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন। নাইট্রোজেন থাকছে না এরকম এরকম উদ্ভিদ হরমোনের উদাহরণ হচ্ছে জিব্বারেলিন। ভালো করে দেখ, এখানে কি নাই, নাইট্রোজেন নেই, এখানে কি আছে, নাইট্রোজেন আছে। তাহলে প্রশ্ন, নাইট্রোজেন থাকে বা নাইট্রোজেন যুক্ত দুটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, অক্সিন, সাইটোকাইনিন। নাইট্রোজেন নেই এরকম উদ্ভিদ হরমোন কি, জিব্বারেলিন। তাহলে প্রশ্ন আসতে পারে, একটা নাইট্রোজেনবিহীন এবং একটা নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনের নাম বলো। নাইট্রোজেন বিহীন আসতে গেলে জিব্বারেলিন, আর নাইট্রোজেন যুক্ত আসতে গেলে দুটোর মধ্যে যে কোনো একটা। আমি লিখেই দিচ্ছি এখানে, নাইট্রোজেন বিহীন, এখানে কি লিখবো, নাইট্রোজেন যুক্ত। কারণ এখানে নাইট্রোজেন আছে তাই কি লিখলাম, নাইট্রোজেন যুক্ত। এখানে নাইট্রোজেন নেই ওই জন্য কি লিখলাম, নাইট্রোজেন বিহীন। উৎস কোথায় কোথায় পাওয়া যায়, এখানে ডেফিনেশনে তোরা দেখেছিস, পরিপক্ক বীজ মানে কাঁচা বীজে নয়, যে বীজটা পেকে গেছে, অঙ্কুরিত বীজের বীজপত্র, যে বীজটা অঙ্কুরিত হয়ে গেছে, জার্মিনেট হয়েছে সেরকম বীজে, পাতার বর্ধিষ্ণু অঞ্চল অমুক জায়গাতে থাকে। কিংবা তোরা এখান থেকে পড়তে পারিস, পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা গাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে ইত্যাদি জায়গাতে জিব্বারেলিন হরমোন থাকে। তাহলে এখান থেকে হয়ে গেল ডেফিনেশন, রাসায়নিক নাম, ওর মধ্যে কি কি থাকছে আর কোথায় পাওয়া যায়। এবার দেখ, জিব্রেলিন হরমোনের বৈশিষ্ট্য, জলে দ্রবণীয়। এর মানে কি, জলের সঙ্গে মিশে যাচ্ছে, জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন ঘটে। খুব ইন্টারেস্টিং জিনিস। জাইলেম, ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম। আগে লিখে নিচ্ছি তারপরে বলছি। কি লেখা আছে, যে আমরা জানি উদ্ভিদের মধ্যে জাইলেমও থাকে, ফ্লোয়েম থাকে। তো কিছু উদ্ভিদ হরমোন শুধুমাত্র জাইলেমের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিছু হরমোন ফ্লোয়েমের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিছু হরমোন জাইলেম এবং ফ্লোয়েম উভয়কেই ব্যবহার করে অন্য জায়গায় যাওয়ার জন্য। অন্য জায়গায় যাচ্ছে মানে কি, লিখতে পারি পরিবহন। এখন উদ্ভিদ হরমোনের পরিবহনের ব্যাপারটা দেখব, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই ব্যাপারটা দেখব। তো কিছু উদ্ভিদ হরমোন শুধুমাত্র জাইলেমের সাহায্যে যাওয়া আসা করে, কিছু উদ্ভিদ হরমোন ফ্লোয়েমের সাহায্যে যাওয়া আসা করে, কিছু উদ্ভিদ হরমোন জাইলেম এবং ফ্লোয়েম
উভয়ের সাহায্যেই যাওয়া আসা করে। তাহলে প্রশ্ন যদি আসে যে জাইলেমের সাহায্যে কোন উদ্ভিদ হরমোনের পরিবহন ঘটে? সাইটোকাইনিন। ফ্লোয়েমের সাহায্যে কোন উদ্ভিদ হরমোনের পরিবহন ঘটে? অক্সিন। জাইলেম এবং ফ্লোয়েমের সাহায্যে কোন উদ্ভিদ হরমোনের পরিবহন ঘটে? জিব্বারেলিন। তার মানে জিব্বারেলিন পরিবহনের জন্য এই দুটাকেই ব্যবহার করে, অক্সিন পরিবহনের জন্য ফ্লোয়েমকে ব্যবহার করে, আর সাইটোকাইনিন পরিবহনের জন্য জাইলেমকে ব্যবহার করে। এখানে কি লেখা আছে? জাইলেম আর ফ্লোয়েম উভয়ের সাহায্যেই পরিবহন ঘটে। কি লেখা আছে? জিব্বারেলিন। এখানে বৈশিষ্ট্যতে লেখা আছে জাইলেম আর ফ্লোয়েম উভয়ের মাধ্যমেই পরিবহন ঘটে। একদিকে না দুই দিকে না সব দিকে? এমনি করে ভাব, উভয় দিকে ঘটে। আম্লিক প্রকৃতির হয়, এর মানে কি? আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে পিএইচ স্কেল ধরে নিলাম। এটা হচ্ছে পিএইচ স্কেল। এমনি করে ভাব, পিএইচ স্কেলের এটা হচ্ছে 6 থেকে 7। এমনি করে ভাব, এটা হচ্ছে পুরুষসম। এটা কি? পুরুষসম। 6 থেকে 7-এর যদি বেশি হয় তাহলে এই দিকটা কি হবে? আম্লিক, সরি ক্ষারীয়। কি হবে? ক্ষারীয়। যদি 6-7-এর যদি কম হয় তাহলে বলবো কি? আম্লিক। এবার দেখ, তোদের ক্লাস 10-এর বইয়ে এই 3টা হরমোন সম্পর্কে আলোচনা করা আছে, ওই জন্য এই 3টা হরমোন সম্পর্কেই লিখছি, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। এবার ভাব, এটা হচ্ছে একটা পিএইচ স্কেল, 1 থেকে শুরু করে 14 পর্যন্ত আছে। 6 থেকে 7 এই পয়েন্টটাকে আমি বলছি প্রশম, অর্থাৎ নিউট্রাল কন্ডিশন। 6 থেকে 7-এর যদি কম হয় তাহলে আম্লিক কিংবা অ্যাসিডিক কন্ডিশন, আম্লিক কিংবা অ্যাসিডিক কন্ডিশন। 6 থেকে 7-এর বেশি হতে গেলে ক্ষারীয় কন্ডিশন। এবার দেখ, 3টা হরমোন আছে, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। কার পিএইচ কতটা, মানে কোনটা কি ধর্মী? তো অক্সিন আর জিব্বারেলিন এই দুটো হরমোন হচ্ছে আম্লিক প্রকৃতির। এই দুটো হরমোন কি? আম্লিক প্রকৃতির। আর সাইটোকাইনিন এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। অর্থাৎ অক্সিন আর জিব্বারেলিনের পিএইচ 6 থেকে 7-এর নিচে আছে। তার মানে সাইটোকাইনিনের পিএইচ 6 থেকে 7-এর বেশি আছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে একটা আম্লিক উদ্ভিদ হরমোন এবং একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। তো আম্লিক উদ্ভিদ হরমোন এই দুটার মধ্যে যে কোনো একটা, আর ক্ষারীয় উদ্ভিদ হরমোন এটা। 6 থেকে 7-এর নিচে হতে গেলে আম্লিক, 6 থেকে 7-এর বেশি হতে গেলে ক্ষারীয়। তো আম্লিক প্রকৃতির অক্সিন আর জিব্বারেলিন, আর ক্ষারীয় প্রকৃতির হচ্ছে সাইটোকাইনিন। লেখা আছে আম্লিক প্রকৃতির। তাহলে জিব্বারেলিন হরমোন কোন প্রকৃতির? আম্লিক প্রকৃতির। এখানে আর একটা জিনিস লক্ষ্য করে দেখ, আম্লিক মানে কি?
অ্যাসিড বা অ্যাসিডিক কন্ডিশন, অক্সিজেনের অপর নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, শেষে অ্যাসিড আছে না? অ্যাসিড মানে আম্লিক। জিব্বারেলিন হরমোন, অপর নাম জিব্বারেলিক অ্যাসিড। তাহলে নামের শেষে অ্যাসিড পাচ্ছি কি না? হরমোনের নামের শেষে যদি অ্যাসিড পাই তার মানে ওটা কোন কন্ডিশন? অ্যাসিডিক কিংবা আম্লিক। নাইট্রোজেনবিহীন, একটু আগেই বললাম নাইট্রোজেন থাকছে না, জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিন কেমন? নাইট্রোজেনবিহীন হরমোন। টার্পিনয়েড বর্গযুক্ত, কোন বর্গযুক্ত? টার্পিনয়েড বর্গযুক্ত। কাজের শেষে জিব্বারেলিন হরমোন জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। এর মানে কি? এমনি করে ভাব, এটা হচ্ছে জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ, এটা হচ্ছে উৎসেচক। তাহলে জিব্বারেলিন হচ্ছে একটা হরমোন, আর এই হরমোনটাকে ধ্বংস করার জন্য কাকে লাগবে? জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ। এটা কি? উৎসেচক। এটা কি এক ধরনের উৎসেচক। তাহলে প্রশ্ন, জিব্বারেলিন হরমোনকে ধ্বংস করার জন্য কোন উৎসেচক লাগবে? জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ। জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ। প্রশ্ন হচ্ছে কখন ধ্বংস করবে? কাজ করার আগে না কাজ করার পর? কাজের শেষে, তার মানে কাজ করার পর। এখানে ওটাই লেখা আছে, কাজের শেষে বা কাজের পরে। জিব্বারেলিন হরমোন জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। তার মানে জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচক জিব্বারেলিন হরমোনকে কি করবে? ধ্বংস করবে। প্রশ্ন আসতে পারে, জিব্বারেলিন হরমোন কোন উৎসেচকের সাহায্যে ধ্বংস হয়, কিংবা জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের কাজ কি? যেরকম ভাবে প্রশ্ন আসুক তোরা যাতে পারিস। জিব্বারেলিন সংশ্লেষ মানে কেমনি করে জিব্বারেলিন তৈরি হয়? ডাইরেক্ট জিব্বারেলিন তৈরি হয় না ধাপে ধাপে তৈরি হয়? তো এইখানে দেখ, তিনটা ধাপ লেখা আছে। প্রথমে অ্যাসিটাইল কোয়ে, তারপরে অ্যাসিটাইল কোয়ে থেকে পেন্টিনাইল তৈরি হচ্ছে। পেন্টিনাইল থেকে কি তৈরি হচ্ছে? জিব্বারেলিন। তার মানে ডাইরেক্ট জিব্বারেলিন তৈরি হয় না, প্রথমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে পেন্টিনাইল তৈরি হয়, পেন্টিনাইলের পর কি তৈরি হয়? জিব্বারেলিন। তার মানে জিব্বারেলিন একবারে তৈরি হয় না, কয়েকটা ধাপে তৈরি হয়। আশা করছি এটা হয়ে গেছে। একবার রিকল করিয়ে দিচ্ছি। জলের দ্রবণীয় মানে জলের সঙ্গে মিশে যায়, এটা জাইলেম এবং ফ্লোয়েমের সাহায্যে উভয় দিকেই পরিবহন ঘটে। আম্লিক না ক্ষারীয় প্রকৃতির? আম্লিক প্রকৃতির। নাইট্রোজেন থাকছে না, নাইট্রোজেনবিহীন। টার্পিনয়েড বর্গযুক্ত। কাজের শেষে ধ্বংস হয়, কে ধ্বংস করে? জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ। আর জিব্বারেলিন সংশ্লেষ মানে জিব্বারেলিন তৈরি কেমনি করে হয়? অ্যাসিটাইল কোয়ে, তারপরে পেন্টিনাইল, তারপরে জিব্বারেলিন। আশা করছি স্লাইড কমপ্লিট। এটা তো হয়ে গেছে আই থিঙ্ক। এবার জিব্বারেলিনের প্রকারভেদ। জিব্বারেলিন দুই প্রকারের হয় বা দুই রকমের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক জিব্বারেলিন, একটা হচ্ছে কৃত্রিম জিব্বারেলিন। প্রাকৃতিক আর কৃত্রিম মানে কি? প্রাকৃতিক মানে যেটা মানুষ তৈরি করে না, আপনা আপনি গাছের মধ্যে হয়। কৃত্রিম মানে যেটা মানুষ তৈরি করে।
তাহলে যেই জিববারেলিন হরমোনগুলা গাছের মধ্যে আপনা আপনি তৈরি হয় সেগুলো প্রাকৃতিক, আর যেই জিববারেলিন হরমোনগুলা গাছের মধ্যে হয় না, মানুষ তৈরি করে, তাদের বলা হয় কৃত্রিম। তো একটা প্রাকৃতিক জিববারেলিন হরমোনের উদাহরণ GA3। অনেকগুলো আছে, তার মধ্যে একটা কি GA3। অর্থাৎ এমনি করে ভাব, GA3 হচ্ছে প্রাকৃতিক জিববারেলিন হরমোনের উদাহরণ। তার মানে এটা মানুষ তৈরি করতে পারে না, এটা গাছের মধ্যে আপনা আপনি হয়। কৃত্রিম জিববারেলিন উদাহরণ হচ্ছে ইউনিকোনাজল ড্যামিনোজাইড। তার মানে এটা গাছের মধ্যে তৈরি হয় না, মানুষ তৈরি করে এগুলোকে। জিববারেলিন হরমোনের কাজ বা তাৎপর্য বা ভূমিকা বা গুরুত্ব চারটা আছে, খুবই সহজ জিনিস। মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, মুকুল ও বীজ। সুপ্ত দশা ভঙ্গ এবার দেখ, মুকুল আর বীজের কথা বলা আছে, এগুলা গাছেরই অংশ, মুকুল আর বীজ। তো মুকুল আর বীজের সুপ্ত দশা, মুকুল আর বীজের সুপ্ত দশা যদি ভঙ্গ না হয়, এমনি করে ভাব, যদি ভঙ্গ না হয় তাহলে অঙ্কুরিত হবে না। মুকুল আর বীজের সুপ্ত দশা যদি ভঙ্গ হয়ে যায় তাহলে কি হবে, অঙ্কুরিত হবে। এমনি করে ভাব, সে মুকুল হোক কিংবা বীজ হোক, এরা সুপ্ত দশায় থাকতে পারে। যদি ওদের ওদের সুপ্ত দশা ভেঙে যায় তাহলে ওরা অঙ্কুরিত হইবে, যদি সুপ্ত দশা না ভাঙে তাহলে অঙ্কুরিত হইবে না। তাহলে ওদের সুপ্ত দশাকে ভাঙতে কে লাগবে? সুপ্ত দশাকে ভাঙতে লাগবে জিববারেলিন হরমোন। কে লাগবে? কাকে লাগবে? জিববারেলিন হরমোনকে লাগবে। তাহলে এমনি করে ভাব, মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করবে, আর সুপ্ত দশা যদি ভঙ্গ করে তাহলে অঙ্কুরিত হইবে। একটা গাছের মুকুল আছে, মুকুলটা অঙ্কুরিত হচ্ছে না, তার মানে কি সুপ্ত দশায় আছে, অর্থাৎ সুপ্ত দশা ভঙ্গ হচ্ছে না। তো গাছের মধ্যে যদি জিববারেলিন হরমোনের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে গাছের বীজ কিংবা মুকুলের সুপ্ত দশা ভঙ্গ হইবে, দিয়ে তারা অঙ্কুরিত হইবে। কিন্তু জিববারেলিন হরমোনের পরিমাণ যদি না থাকে, সুপ্ত দশা ভঙ্গ হইবে না, অঙ্কুরিত হইতে পারবে না। তার মানে মুকুল ও বীজের সুপ্ত দশাকে ভাঙতে, মুকুল ও বীজের সুপ্ত দশাকে ভাঙতে কাকে লাগছে? জিববারেলিন হরমোনকে লাগছে। সিম্পল জিনিস, জিববারেলিন হরমোন যদি থাকে মুকুল ও বীজের সুপ্ত দশা ভাঙবে, দিয়ে অঙ্কুরিত হইবে। যদি জিববারেলিন না থাকে, সুপ্ত দশা ভাঙবে না, অঙ্কুরিত হইবে না। তাহলে প্রশ্ন, মুকুল ও বীজের সুপ্ত দশা ভাঙতে কোন হরমোন লাগে? জিববারেলিন হরমোন। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। একটা জিনিস এখানে আঁকছি আমি,
দেখ, এটাও একটা গাছ, এটাও একটা গাছ। তোরা বাঁশ দেখেছিস? বাঁশ, এই বাঁশের গিরাগুলো থাকে না, এই যে এগুলো, 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 ওগুলো হচ্ছে পর্ব। ওগুলোকে কি বলা হচ্ছে? পর্ব। তাহলে এটাকেও আমি কি বলতে পারি? পর্ব। এটাকে কি বলতে পারি? পর্ব। তাহলে এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে পর্ব। এবার পর্বের মাঝের জায়গাগুলোকে কি বলা হচ্ছে? পর্বমধ্য। কি বলা হচ্ছে? পর্বমধ্য। এবার দেখ, এখানে লেখা আছে উদ্ভিদের পর্বমধ্যের, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার গাছ আর 2 নাম্বার গাছ, কার পর্বমধ্য বড়? 1 নাম্বার গাছের না 2 নাম্বার গাছের? পর্বমধ্য বলতে কি? দুটা পর্বের মাঝের জায়গা। তার মানে এই যে এটা পর্ব আর এটা পর্বের মাঝের জায়গাটা কি? পর্বমধ্য। এটা পর্ব আর এটা পর্বের মাঝের জায়গাটা কি? পর্বমধ্য। তো কার পর্বমধ্য বড়? আমি যদি এর পর্বমধ্যের কথা বলি, এতটা জায়গা, এতটা জায়গা, এতটা জায়গা। আমি যদি এর পর্বমধ্যের কথা বলি, এতটা জায়গা, এতটা জায়গা। দুটা পর্বের মাঝের জায়গাটাকে কি বলছি? পর্বমধ্য। তাহলে লজিক অনুযায়ী 1 নাম্বার আর 2 নাম্বার গাছের মধ্যে 2 নাম্বার গাছের পর্বমধ্য বড়, অর্থাৎ এর দৈর্ঘ্য বড়। তাহলে গাছের যেই পর্বমধ্যগুলো আছে, সেই পর্বমধ্যের দৈর্ঘ্যকে বাড়াবে, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এবার প্রশ্ন হচ্ছে পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করছে না দৈর্ঘ্য বৃদ্ধি করছে? পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অনেক স্টুডেন্ট এখানে কনফিউজ হয়, অনেক স্টুডেন্ট এখানে কনফিউজ হয়, ঠিক ভুলে থাকে যে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। ঠিক না ভুল? ঠিক। যদি বলে জিব্বারেলিন হরমোন পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে, ঠিক না ভুল? ভুল। তাহলে আমি এখানে পর্ব মধ্যের 2 রকমের কন্ডিশন দিচ্ছি। তাহলে জিব্বারেলিন হরমোন পর্বমধ্যের উপরে কাজ করছে, জিব্বারেলিন হরমোন পর্বমধ্যের উপরে কাজ করছে। তো প্রশ্ন হচ্ছে পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করবে না দৈর্ঘ্য বৃদ্ধি করবে? পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করবে না। তো এখানে ঠিক ভুল যদি থাকে তোরা গন্ডগোল কেউ করবি না। পাতা ফুল ফলের বৃদ্ধি ঘটে, তার মানে পাতাকে বড় করবে, ফুলকে বড় করবে, ফলকে বড় করবে, এগুলো তো বোঝানোর কিছু নাই। ফুলের পরিস্ফুটন ও লিঙ্গ পরিবর্তন ঘটে, খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে বলেছে ফুলের পরিস্ফুটন ও লিঙ্গ পরিবর্তন ঘটায়। দেখ, লিঙ্গ পরিবর্তন, কুমড়ো, শশা।
দেখ, বলছে ফুলের লিঙ্গ পরিবর্তন ঘটায়। লিঙ্গ মানে কি? আমরা জানি লিঙ্গ মানে হচ্ছে ছেলে কিংবা মেয়ে। তো ছেলেকে মেয়ে করে দেবে কিংবা মেয়েকে ছেলে করে দেবে। আমি যদি উদ্ভিদের সাপেক্ষে বলি, তো পুরুষ ফুলকে স্ত্রী ফুলে কনভার্ট করবে, স্ত্রী ফুলকে পুরুষ ফুলে কনভার্ট করে দেবে, মানে জেন্ডার চেঞ্জ। ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানিয়ে দিচ্ছে। কোন হরমোন? জিব্বারেলিন হরমোন। এখানে লেখা আছে দেখ, যে কুমড়ো আর শশা, এই দুটো উদ্ভিদ, এই দুটো উদ্ভিদে যদি জিব্বারেলিন হরমোনের ঘনত্ব বেশি থাকে, কি থাকে? যদি বেশি থাকে, তাহলে কোন ধরনের ফুল তৈরি হবে? পুরুষ ফুল। কুমড়ো ও শশা উদ্ভিদে যদি জিব্বারেলিন হরমোনের ঘনত্ব কম থাকে, তাহলে কোন ফুল তৈরি হবে? স্ত্রী ফুল। আমি কইতে চাচ্ছি যে পুরুষ ফুল হবে না স্ত্রী ফুল হবে, সেটা কার উপর ডিপেন্ডেন্ট? জিব্বারেলিন হরমোনের উপর। এবার জিব্বারেলিন হরমোনের ঘনত্বের উপর প্রথম প্রশ্ন, পুরুষ ফুল হবে না স্ত্রী ফুল হবে, কোন হরমোনের উপর নির্ভরশীল? অক্সিন না জিব্বারেলিন না সাইটোকাইনিন? উত্তর হবে জিব্বারেলিন। জিব্বারেলিনের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে কোন ফুল তৈরি হবে? পুরুষ ফুল। জিব্বারেলিন হরমোনের ঘনত্ব যদি কম হয়, তাহলে কোন ফুল তৈরি হবে? স্ত্রী ফুল। তাহলে শসা আর কুমড়ো গাছে পুরুষ ফুল হবে না স্ত্রী ফুল হবে, এটা পুরোপুরি নির্ভর কার উপরে করছে? জিব্বারেলিন হরমোনের ঘনত্বের উপর। জিব্বারেলিন হরমোনের ঘনত্ব বেশি হতে গেলে পুরুষ ফুল, আর ঘনত্ব কম হতে গেলে স্ত্রী ফুল। আশা করছি হয়ে গেছে। এখান থেকে কি পড়বি তোরা? প্রাকৃতিক জিব্বারেলিন হরমোনের উদাহরণ পড়বে, কৃত্রিম জিব্বারেলিন হরমোনের উদাহরণ পড়বে। কাজ: মুকুল বীজের সুপ্তদশা ভঙ্গ করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফুল ফল পাতাকে বড় করছে, আর ফুলের লিঙ্গ পরিবর্তন করছে। আশা করছি হয়ে গেছে। বোল্টিং। এই যে এখানে দেখ, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করছে না জিব্বারেলিন হরমোন? ওই কারণে একটা ঘটনার নাম লেখা আছে বোল্টিং। বোল্টিং কাকে বলে? খুব ইম্পর্টেন্ট জিনিস। জিব্বারেলিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটে, এই ঘটনাকে কি বলা হয়? বোল্টিং। পর্বমধ্য আমি একটু আগে দেখালাম যে উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটাচ্ছে, এই ঘটনাকে কি বলা হচ্ছে? বোল্টিং। তাহলে প্রশ্ন আসতে পারে, বোল্টিং এর জন্য কোন হরমোন দায়ী? জিব্বারেলিন। কোন হরমোন দায়ী? জিব্বারেলিন। প্রথম প্রশ্ন এখান থেকে, যে বোল্টিং এর জন্য কোন উদ্ভিদ হরমোন দায়ী? জিব্বারেলিন। বোল্টিং কাকে বলে? উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোকে বোল্টিং বলে। নেক্সট এই পয়েন্টটা দেখ, প্রোটিয়েজ।
গ্লুকোজ। দেখ, তো বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হয়, কোন প্রসেস হয়, এটা লেখা আছে এই পয়েন্টে। এই পয়েন্টটা আমি পড়ে বুঝাবো, তার আগে ওটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তেমনি করে ভাব, বীজের মধ্যে কি আছে? বীজের মধ্যে আছে সুপ্ত ভ্রূণ। বীজের মধ্যে কি আছে? সুপ্ত ভ্রূণ। এই সুপ্ত ভ্রূণ থেকে যেই উৎসেচকগুলো নির্গত হয়, সেই উৎসেচকের নাম কি কি? আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ আর রাইবোনিউক্লিয়েজ। এই উৎসেচকগুলা খাবারকে ভাঙে, লেখা আছে খাদ্য বিশ্লিষ্টকরণ। এর মানে কি? বীজের মধ্যে যেই খাবার আছে সেই খাবারকে ভাঙে, সেই খাবারকে ভাঙার পর কি তৈরি করে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর রাইবোনিউক্লিওসাইড, এগুলো তৈরি করে। তৈরি করার পর এগুলোর সাহায্যে কি হয়? বীজের অঙ্কুরোদ্গম হয়। তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে গেলে গ্লুকোজ লাগবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে, রাইবোনিউক্লিওসাইড লাগবে। এমনি করে ভাব, বীজের অঙ্কুরোদ্গম যদি ঘটাতেই হয়, তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, রাইবোনিউক্লিওসাইড লাগবে। এই তিনটা যদি না থাকে তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটবে না। যদি এই তিনটা থাকে তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটবে, যদি এই তিনটা না থাকে তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটবে না। তার মানে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে গেলে এই তিনটাকে তৈরি করতে হবে। আর এই তিনটাকে যদি তৈরি করতে হয়, খাবারকে ভাঙতে হবে। খাবারকে যদি ভাঙতে হয় তাহলে এই রকমের এনজাইমগুলো লাগবে। আর এই রকমের এনজাইম কোথায় পাবো? ভ্রূণের মধ্যে পাবো। ভ্রূণ কার মধ্যে থাকছে? বীজের মধ্যে। একদম সিম্পল ভাবে, বীজের মধ্যে আছে ভ্রূণ, সেই ভ্রূণ থেকে কিছু উৎসেচক উৎপন্ন হয়, আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ আর রাইবোনিউক্লিয়েজ। বীজের মধ্যে ভ্রূণ, ভ্রূণের মধ্যে অ্যামাইলেজ, প্রোটিয়েজ আর রাইবোনিউক্লিয়েজ উৎসেচক। এই উৎসেচকগুলা খাবারকে ভাঙে। খাবারকে ভাঙার পর গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, রাইবোনিউক্লিওসাইড তৈরি হয়। এইগুলো তৈরি হয়, ওই জন্য বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এবার এমনি করে ভাব, যদি ভ্রূণ থেকে উৎসেচক না তৈরি হতো তাহলে খাবার ভাঙতক না। খাবার যদি না ভাঙতক তাহলে এগুলো তৈরি হতো না। আর এগুলো যদি তৈরি না হতো তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটতো না। তাহলে বীজের অঙ্কুরোদ্গম কেমনি করে ঘটছে বুঝতে পারছিস? আশা করছি তোরা বুঝতে পারছিস। বীজ, বীজের মধ্যে ভ্রূণ, ভ্রূণ থেকে উৎসেচক নির্গত হচ্ছে, সেই উৎসেচক খাবারকে ভাঙছে। খাবারগুলো ভাঙার পরে এগুলো তৈরি হচ্ছে, যার ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটছে। এখানে ওটাই লেখা আছে। বীজের মধ্যে থাকা সুপ্ত ভ্রূণ থেকে এটা আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ, রাইবোনিউক্লিয়েজ বীজের খাদ্যকে বিশ্লিষ্ট করে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিওসাইড তৈরি করে। তারপরে আলটিমেটলি বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এবার এই যে এরকম যে ঘটনা ঘটছে, যে আলটিমেটলি বীজের অঙ্কুরোদ্গম ঘটছে বা এরকম টাইপের যে ঘটনা ঘটছে, এরকম টাইপের ঘটনা কার সাহায্যে ঘটছে বা কার জন্য ঘটছে? জিববারেলিন হরমোন। কার জন্য ঘটছে? জিববারেলিন হরমোন। তাহলে এইরকম স্টেপ বাই স্টেপে আলটিমেটলি বীজের অঙ্কুরোদ্গম ঘটছে। এটা কার জন্য ঘটছে? জিববারেলিন হরমোনের জন্য ঘটছে।
ডেনিস আর নেটস জিব্বারেলিক অ্যাসিডের প্রভাবে আঙুর, নাশপাতি, আপেল ইত্যাদিতে বীজবিহীন ফল তৈরি করে। তার মানে দুজন বিজ্ঞানী ডেনিস আর নিজ জিব্বারেলিন হরমোনের প্রভাবে বীজবিহীন ফল তৈরি করে। দুইজন বিজ্ঞানী ডেনিস আর নেটস জিব্বারেলিন হরমোনের সাহায্যে বীজবিহীন ফল তৈরি করেছে। উদাহরণ দেওয়া আছে আঙুর আর নাশপাতি। এবার দেখ, অ্যাবসিসিক অ্যাসিড হলো জিব্বারেলিন হরমোনের বিপরীতধর্মী হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড হলো জিব্বারেলিন হরমোনের বিপরীতধর্মী হরমোন, কারণ মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে রাখে, তাই বলছি আমি এটা এখানে। অ্যাবসিসিক অ্যাসিড, সংক্ষেপে এবিএ, আর একটা হচ্ছে জিব্বেরেলিন বা জিব্বারেলিক অ্যাসিড। প্রশ্ন আসতে পারে, অ্যাবসিসিক অ্যাসিডের বিপরীতধর্মী হরমোনের নাম কি? জিব্বারেলিন। কিংবা জিব্বারেলিন হরমোনের বিপরীতধর্মী হরমোনের নাম কি? অ্যাবসিসিক অ্যাসিড। এবার এখানেও আরেকটা এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। যদি বলি প্রাণীদের ক্ষেত্রে, দেখ আগে আমি লিখে নিচ্ছি, তারপরে বলছি। হ্যাঁ, তাহলে আশা করছি খুব ভালো করে তোদের বোঝাতে পারবো।
এবার দেখ, ভালো করে বোঝার চেষ্টা করবি, খুবই খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলছি, হ্যাঁ। বিপরীত ধর্মী হরমোন, বিপরীত মানে কি? যে আমার খারাপ চাইবে সে আমার শত্রু না বন্ধু? সে আমার শত্রু। আর শত্রুরা সবসময় কি করে? আমি যেই কাজ করব তার উল্টা কাজ করবে। বিপরীত ধর্মী মানে কি? একই রকম কাজ করবে না। আমি যেটা কাজ করব আমার শত্রু তার উল্টা কাজ করবে, তার মানে আমার শত্রু আমার বিপরীত ধর্মী। তো এইখানে হরমোনের ক্ষেত্রেও আমি বিপরীত ধর্মী হরমোনের কথা পাবো। আমরা জানি হরমোন উদ্ভিদের মধ্যেও থাকে, হরমোন প্রাণীদের মধ্যেও থাকে। উদ্ভিদের মধ্যেও বিপরীত ধর্মী হরমোন আছে, প্রাণীদের মধ্যেও বিপরীত ধর্মী হরমোন আছে। তাহলে প্রশ্ন, উদ্ভিদের মধ্যে বিপরীত ধর্মী হরমোন কারা? অ্যাবসিসিক অ্যাসিড, জিব্বারেলিন। প্রাণীদের মধ্যে বিপরীত ধর্মী হরমোন কারা? ইনসুলিন আর গ্লুকাগন। তাহলে যেরকমভাবে প্রশ্ন আসবে সেরকমভাবে উত্তর দেবে। প্রশ্ন আসতে পারে উদ্ভিদের ক্ষেত্রে বিপরীত ধর্মী হরমোন জোড়ার নাম লিখো, তখন লিখবি অ্যাবসিসিক অ্যাসিড আর জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন। প্রাণীদের ক্ষেত্রে বিপরীত ধর্মী হরমোন জোড়ার নাম লিখো, তখন তোরা লিখবি ইনসুলিন আর গ্লুকাগন। এবার প্রশ্ন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিড আর জিব্বারেলিনকে বিপরীত ধর্মী কেন বলা হয়? তাহলে এরা সমধর্মী কাজ করতে গেলে বিপরীত ধর্মী বলবো, না উল্টো কাজ করতে গেলে বিপরীত ধর্মী বলবো? ভালো করে দেখ এখানে, যে মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে না। তাহলে মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে না, এখানে কি লেখা আছে? মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। তার মানে জিব্বারেলিক অ্যাসিড যেই কাজটা করছে তার উল্টো কাজটা কে করছে? অ্যাবসিসিক অ্যাসিড করছে। কিংবা দেখ, অ্যাবসিসিক অ্যাসিড যেই কাজটা করছে তার উল্টো কাজটা কে করছে? জিব্বারেলিন। এরা মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করছে না, আর এরা কি করছে? করে। তার মানে একজনা ভঙ্গ করছে, একজনা ভঙ্গ করছে, একজনা ভঙ্গ করছে না। তাহলে এদের দুজনের কাজ বিপরীত ধর্মী, ওই জন্য কি বলা হচ্ছে? এদের বিপরীত ধর্মী হরমোন বলা হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে বিপরীত ধর্মী হরমোন ইনসুলিন আর গ্লুকাগন। তো ইনসুলিন মানুষের শরীরে থাকে বা হামারকে শরীরে থাকে। ইনসুলিন কি করছে? রক্ত শর্করা হ্রাস করে, অর্থাৎ কমিয়ে দেয়। গ্লুকাগন কি করে? রক্ত শর্করা বাড়িয়ে দেয়। ইনসুলিন শর্করাকে হ্রাস করছে, গ্লুকাগন শর্করাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এদের কাজ বিপরীতধর্মী হলো কি হলো না? একজনা শর্করাকে বাড়াচ্ছে আর একজনা কমাচ্ছে। গ্লুকাগন শর্করাকে বাড়িয়ে দিচ্ছে আর ইনসুলিন শর্করাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এদের কাজ কি হয়ে গেল? বিপরীতধর্মী। খুবই খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে। উদ্ভিদের ক্ষেত্রে বিপরীতধর্মী হরমোন জোড়ার নাম কি? অ্যাবসিসিক অ্যাসিড আর জিব্বারেলিন অ্যাসিড। কেন বিপরীতধর্মী বলা হয়? তখন এই কথাগুলো লিখতে হবে। প্রাণীদের ক্ষেত্রে বিপরীতধর্মী হরমোনের নাম কি? ইনসুলিন আর গ্লুকাগন। কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়? লিখতে হবে যে রক্ত শর্করা হ্রাস করে, এ বাড়িয়ে দেয়। ওটাই লেখা আছে এখানে। অ্যাবসিসিক অ্যাসিড এর বিপরীতধর্মী হরমোনকে জিব্বারেলিক অ্যাসিড, বা জিব্বারেলিক অ্যাসিডের বিপরীতধর্মী হরমোনকে অ্যাবসিসিক অ্যাসিড। কেন বিপরীতধর্মী হরমোন বলা হচ্ছে এদেরকে? মুকুল ও বীজের সুপ্ত দশা, কারণ মুকুল ও বীজকে সুপ্ত দশায় রাখছে। এটা একটু আগে বললাম যে শসা আর কুমড়ো গাছে যদি জিব্বারেলিনের ঘনত্ব বেশি হয় তাহলে পুরুষ ফুল, ঘনত্ব যদি কম হয় তাহলে স্ত্রী ফুল। দেখ, শসা আর কুমড়ো গাছে জিব্বারেলিনের ঘনত্ব যদি বেশি হয় তাহলে পুরুষ ফুল, আর ঘনত্ব কম হতে গেলে স্ত্রী ফুল। আই থিঙ্ক একটু আগে আমি দেখানোর চেষ্টা করলাম এই যেটা। শসা আর কুমড়ো গাছে জিব্বারেলিনের ঘনত্ব বেশি হতে গেলে পুরুষ ফুল, আর ঘনত্ব কম হতে গেলে স্ত্রী ফুল। তাহলে এখান থেকে শুরু হয়েছিল, এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এটা বললাম,
এগুলো তো বুঝিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি অনেক দিন থেকে ক্লাস নিতে পারিনি, কিছু আমার মানে আমার নিজস্ব দরকার ছিল। এরপর থেকে 1-2 দিন পর পর রোজ জীবন বিজ্ঞানের ক্লাস আপলোড হবে, এছাড়া অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আপলোড হবে। তোরা দেখতে থাক, ঠিক আছে, সঙ্গে থাক। ভালো লাগতে গেলে লাইক ফাইক করবি, নাহলে করিস না, জোর জবরদস্তি কিছু নাই। ঠিক আছে, বাই বাই।